ওকে মারিয়া। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা চাইলে ব্রিটিশ কাউন্সিলে ঢুকে ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন কোর্স দেখতে পারো, এবং ইংলিশ বেসড কোর্স গুলো তোমরা করে রাখবা। ঠিক আছে? ইন ফিউচারে জব বলো, তারপর তোমাদের লাইক বাহিরে যাওয়ার ইচ্ছা থাকলে সেটা বলো, এভরি অকেশনে তোমাকে হেল্প করবে। ঠিক আছে? সো তুমি যদি বাংলাদেশে থাকো, বিসিএস থেকে তোমার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করাটা তোমার জন্য ব্লেসিং। আই ডোন্ট লাইক বিসিএস। কেমন জানো, কেন জানো? মারিয়া, লেটস মুভ টু দ্য স্টেপস। কি মানে ইয়া সরাই দেন ভাইয়া। ঠিক আছে। ও সরি। He examines the emotional and intellectual effects of these aesthetic categories and their manifestation in poetry. ওকে। আচ্ছা, এই যে ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল প্রভাবগুলা আছে যে এই অ্যাস্থেটিক থিওরি গুলোর উপরে, এবং তার যে উদ্ভাবন গুলো আছে পোয়েট্রির উপরে, সেইগুলো নিয়ে গবেষণা করে। ওকে, তারপর? He explores, he explores, সে উদ্ভাবন করে হাউ দ্য সাবলাইম, কিভাবে এই মহত্বগুলা বা এই মহান ইয়াগুলা ক্যান ইভোক, এটা কি ভাইয়া ইভোকের পরে? ক্যান ইভোক অ্যাওয়ে অ্যান্ড ইভোক, ট্রান্সকেন্ডেন্স। হি ওকে। এক্সপ্লোরস ওকে, বাদ হাউ দাও। দ্য সাবলাইম। আচ্ছা, আমি তোমার এইটার প্যারাগ্রাফটা একটু দেখতেছি। আচ্ছা, এবার একটু তোমাদেরকে বিষয়বস্তুগুলো দেখো, বাংলা লেখা, এখানে বাংলা লিখছি তোমাদের জন্যই। কোলরিজ তার লেখার মাধ্যমে সম্পৃক্ত করেছে পয়েটিক থিওরি, তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু উইলিয়ামস ওর্থকে। প্রথমে তিনি উইলিয়াম ওর্থকে কোনোভাবেই সমালোচনা করতে চান নাই। তার মানে মনে রাখবা, বায়োগ্রাফিয়াল লিটারেরা ইজ ওয়ান অফ দ্য ক্রিটিসিজম অফ উইলিয়াম ওর্থ। ঠিক আছে? প্রথমে তিনি উইলিয়াম ওর্থকে কোনোভাবেই সমালোচনা করতে চান নাই। তিনি তার অনেক প্রশংসা করেছে, কিন্তু লেখা শেষ হতে দেখা গেল যে তিনি সমালোচিত হয়ে গিয়েছেন। যৌথভাবে কোলরিজ এবং ওরলাম ওর্থ 1898 সালে লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেছেন। লিরিক্যাল ব্যালাডস এর মাধ্যমে ইংলিশ সাহিত্যের একটা রোমান্টিক যুগের সূচনা হয়েছিল। পরবর্তীতে ওর্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে কোলরিজকে অবদান অস্বীকার করে, প্রধানত তার অবদানকেই ফুটিয়ে তোলে। যার কারণে 1817 সালে কোলরিজ নিজেই প্রকাশ করেন বায়োগ্রাফিয়া লিটারেরি। কি বুঝলা? হ্যাঁ, কিছু বুঝছো? ফামিদা, বুঝছো আপু? হ্যাঁ, বুঝছি। কেন বলছি ওজোত না পড়লে কোলরিজ বলতে কষ্ট হয়, বুঝতে পারছো? এই জন্য। হুম। বায়োগ্রাফি লিটারেরি এই বইটিতে সর্বমোট 23টি অধ্যায় রয়েছে, কিন্তু তোমাদের সিলেবাসের শুধুমাত্র 3টি অধ্যায় অথবা চতুর্থ অধ্যায়, সপ্তদশ অধ্যায় দেওয়া হয়েছে। আমরা এই 3টি বিষয় অধ্যায়ের সামারি সম্পর্কে জানবো না। ঠিক আছে? আমরা সাফায়েত ভাইয়ের ক্লাসের সামারি জানবো। কোলরিজের চতুর্থ অধ্যায়ে সবচেয়ে বেশি কথা বলেছে লিরিক্যাল ব্যালান্স নিয়ে। তিনি লিরিক্যাল ব্যালান্স লিরিক্যাল ব্যালান্স দরকার নাই, এইগুলা একটু পড়ি। কোলরিজ এবং ওরজতের সাক্ষাৎ। তারপর কোলরিজ তার লেখার, আচ্ছা ওর এখানে এখানে আছে, একটু সমালোচনা করছে। তো আসলে এখানে মূল বিষয় হচ্ছে উইলিয়াম ওরজত কোলরিজের লেখা সম্পর্কে যে মন্তব্যগুলো করেছে, সেই মন্তব্যের জন্য ওরজত দোষ নাকি যারা সমালোচনা করেছে তাদের দোষ। তাহলে আমাদের এখন কি জানতে হবে যে আসলে কোলরিজ যে ওরজত যে কোলরিজকে সমালোচনা করছে ফার্স্টে, দেন কোলরিজ যে ওরজতকে সমালোচনা করছে, এখানে কার দোষ কার ভুল। তারপর কোলরিজ তার লেখার মধ্যে অটোবায়োগ্রাফি যুক্ত করেন, তার নিজের জীবনের এবং তার সাথে ওরজতের সম্পর্ক। ঠিক আছে? সেটা সে বলতে থাকে। তার মানে দেখো না, গ্রামে যখন ঝগড়া লাগে তখন কি হয়? দেখছো কখনো ঝগড়া? ঠিক আছে? বলছে
তুই আজ থেকে 10 বছর আগে আমার থেকে একটা আলু চুরি করে নিছিলি। তুই আমার তুই তুই আমার থেকে 100 টাকা নিয়ে পড়াশোনা করছস, সেই জন্য আজকে অনেক বড় শিক্ষিত হইছিস, বলে না? গ্রামে গ্রামে কি তোমরা যাও না? এগুলো দেখো, ঝগড়া দেখছো কেউ? লাইভ ঝগড়া দেখছো কি বলো তো? গ্রামের। দেখছি। শহরেরটা হইলে হবে না, গ্রামের লাগবে। হ্যাঁ, দেখছি। কিরকম হয়? এরকম হয় নাকি যে 100 বছর, হুম। 10 বছর আগে কি হয়েছে হুম। সেটাও ঝগড়ায় চলে আসে, তাই না? তো যখন ঝগড়া করা হ্যাঁ, শুরু আমার করছে, দাদা এটা করছে, আমার দাদা তো এটা করছে দেখে এটার এই অবস্থা। এই তো, হ্যাঁ এই তো, আমি তো লাইনে আসছো। ঠিক আছে। কোলরিজ বলেন 1796 সালে ওরজতের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল। তখন তার বয়স ছিল 24 বছর, কচি খোকা। সাক্ষাৎ হওয়ার পর কোলরিজ তাকে একটি কবিতা শোনায়, আর সেই কবিতা শুনে ওরজত কি হয়ে যায়, মন ছুঁয়ে যায়, এবং সেই কোলরিজের অনেক প্রশংসা করে। কিন্তু বিষয় হচ্ছে এই কবিতাকে দুর্বোধ্যতা, কৃত্রিম রূপকাশ্রয়ী কোনো কিছুই ছিল না, তবুও এই কবিতাটা খুবই পছন্দ হয়েছিল। এই কথাগুলো দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন প্রতিভাবান ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে চিরচেনা বিষয়কে তারা এমনভাবে রূপায়িত করে বা দেহ মনকে সমানভাবে পরিতৃপ্ত করে, যা দেহ মনকে সমানভাবে পরিতৃপ্ত করে ও আনন্দিত করে। তো এখানে কি বলছে দেখো, বলছে অর্জত কোনো এককালে, কলরিজ কোনো এককালে অর্জত রে বড় ভাই হিসাবে, বড় ভাই আমার একটা কবিতা শুনেন, দেখেন কবিতাটা কেমন হয়। শুনাইছে, শোনার পরে বড় ভাই বলতেছে, বাহ, বারে ছোট, তুই তো কামাল করে দিছিস, তোর কবিতা তো অনেক ভালো লাগতেছে। ঠিক আছে। তো কিন্তু বিষয় হচ্ছে কি, সেই কবিতাতে, মানে সেই একই কবিতা বড় ভাই বলতেছে এখন নিজের ঢোল পিটানোর জন্য, যে সেই কবিতাতে রয়েছে কি, সেই কবিতাতে দুর্বোধ্যতা, কৃত্রিমতা, সেই কোনো কিছু ছিল না, তবুও তার এই কবিতাটা খুবই পছন্দ হয়েছিল। তার মানে সে বলতেছে, দেখো বড় ভাই কি বলতেছে, কিন্তু খারাপ কিছু বলতেছে না, আবার ভালো বলতেছে না। ঠিক আছে, বড় ভাই তারে প্রশংসাও করতেছে না, আবার তারে তারে কি অপমানও করতেছে। সে বলতেছে, তুমি যে বলতেছো তোমার এই রাইটিং এ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু সুন্দর। তোমারে আমি বললাম যে ফাহমিদা আমাকে একটা রাইটিং লিখে দিছে, তোমার এখানে কোনো ইংলিশ বেসিকই নেই, কিন্তু রাইটিংটা ভালো। তোমাকে সম্মান করা হইলো না অপমান করা হইলো, বলো তো? অপমান করছেন আপনি আমার। তার মানে বেশি অপমান করছে, অল্প একটু সম্মান করছি, তাই না? তো কোলরি তো সেটা বলতেছে যে কিন্তু বিষয় হচ্ছে যে সেই কবিতাতে দুর্বোধ্য, কৃত্রিমতা ও রূপাশ্রয়ী বা মেটাফোর, এগুলো কিন্তু ইংলিশে মেটাফোর হবে, কৃত্রিমতা, অ্যালিগেশন কিছুই ছিল না, তবুও তার কবিতাটাকে খুব পছন্দ হয়েছিল ওরজতের। এই কথাগুলো দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন প্রতিভাবান ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে চিরচেনা বিষয়কে তারা এমনভাবে রূপায়িত করে যা দেহ মনকে সমানভাবে পরিতৃপ্ত করে ও আনন্দিত করে। ঠিক আছে। তার মানে এই কথাগুলো দ্বারা অর্জুন বুঝাইতে চাইছিল যে যারা ট্যালেন্ট ব্যক্তি, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা এমন ভাবে চিরচেনা বিষয়কে বা নিজের জানা বিষয়টাকে, ধরো আমি একটা সামান্য জিনিস জানছি, এটাকে আমি এমন ভাবে শো করলাম, ওমা এটা যেন অনেক বিশাল কিছু। ঠিক আছে। তার মানে কোলরিজ বুঝাইতে চাইছে অর্জুনের কিছুই নাই, কোনো নলেজই নাই, কিন্তু সে বুঝাইতে চাইছে অনেক বেশি কিছু। আচ্ছা। কিন্তু ওকে প্রতিভাবান বলছে, মানে ওই যে প্রতিভাবান ব্যক্তিরা মানে ট্যালেন্টেড ভাবে ইয়ে করছে ওকে। প্রতিভাবান ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে চিরচেনা বিষয়কে তারা এমন ভাবে রূপায়িত করে যা দেহ মনকে সমানভাবে পরিতৃপ্ত করে এবং আনন্দিত করে। দেখো এখানে কি বলছে, বললাম না একসাথে দুইটা কাজ করতেছে। সে প্রশংসা করতেছে, গালিও দিচ্ছে। যে ধরো সে কি বলতেছে না, সে ইনোভেটিভ এটা বলতেছে না, সে ক্রিয়েটিভ এটাও বলতেছে না। বলছে হ্যাঁ, ক্রিয়েটিভ ব্যক্তিরা কি করে, যে যেটা সে জানে, যেটা সে এক্সপিরিয়েন্স করে, সেইটারেই সে কি করে, সেটারে সে আকর্ষিত করে মানুষের কাছে। ঠিক আছে। আকর্ষিত করে কিভাবে, বা মার্কেটিং করে এমন ভাবে যা দেহ ও মনকে সমানভাবে প্রভাবিত করে, যাতে দ্বারা মানুষ আকৃষ্ট হয় সে, এবং আনন্দিত দেয়, আনন্দ প্রোভাইড করে, বা ট্রুথ প্রোভাইড করে। বুঝছো? সো আজকে আমি কয়টা জিনিস পড়াইছি একটু মার্ক করো, সবাই একটু লিখে রাখো। একটা হচ্ছে, সেটা বাংলায় হোক আর ইংলিশ হোক, দুইটা জিনিসই লিখবা। একটা হচ্ছে বায়োগ্রাফি আর লিটারেরির বিষয়বস্তু, বা বায়োগ্রাফি আর লিটারেরির বিগিনিং, স্টার্টিং। ঠিক আছে, বা সাবজেক্ট।
Subject of biography literaria বা why biography literaria has been written by Coleridge, ঠিক আছে এটা। তারপর পড়াইছি কোলরিজের ইমাজিনেশন অফ নেচার অফ পোয়েট্রি, তার পোয়েট্রিতে ইমাজিনেশন অফ নেচারের কি ভূমিকা, নেচার অ্যান্ড সুপার ন্যাচারের ইফেক্ট। সাবলাইমটা আমি ধরছি না, সাবলাইমটা পড়াইতে হবে বিকজ মারিয়া খুব ভাবে বলতে পারে নাই। আচ্ছা, তারপর হচ্ছে কোলরিজের চতুর্থ অধ্যায়ে, এটাও তোমরা পড়াইছি, লিরিক্যাল ব্যালাড সমালোচনা করছে ওরজোতের। ওকে, তারপর হচ্ছে কোলরিজ এবং ওরজোদের সাক্ষাৎ, ঠিক আছে, কি হয়েছিল কালকে মনে রাখবা। কালকে যে জিনিসগুলোকে পড়াবো সেটা হচ্ছে গুড সেন্স, ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, ডিফারেন্স বিটুইন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন এটা। আচ্ছা, শনিবার দিন আমি তোমাদেরকে ক্লাসে বলে দিছি কি বলে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন পড়াবো, বাট না, ওদিন ক্রিটিসিজমই পড়াবো বিকজ ক্রিটিসিজম এইটা পরস্পর কাছাকাছি ক্লাস না করলে তোমাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে উপস্থিত থাকবা। আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। বায়োগ্রাফি লিটারেরি একটা ডেপথ চ্যাপ্টার, একটা ডেপথ, খুবই ডেপথ চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার থেকে তোমরা শিওর রাখো, যারা যারা এই বায়োগ্রাফি লিটারেরি অ্যান্সার করার টেন্ডেন্সি আছে তারা ফার্স্ট ক্লাস পাবা। কেন বলো তো? বলতো আমি এটা কেন বলছি বায়োগ্রাফি লিটারেরি অ্যান্সার করলে ফার্স্ট ক্লাস পাবা? তোমরা এতদিন পরে এটা জানার কথা। আর ম্যাক্সিমাম স্কিপ করবে এটা। কেন স্কিপ করবে? কেন স্কিপ করবে বলো? কারণ এটা অনেক সহজ। আচ্ছা, হয়নি তোমারটা, কারণ ম্যাক্সিমাম এটা স্কিপ করবে না, ম্যাক্সিমাম এটা লিখবেও, ঠিক আছে। এন্ড তাদের লেখার থেকেও তোমার লেখা অনেক ভালো হবে বিকজ তুমি বুঝে লিখবা। আর সে কিভাবে লিখবে বলো তো? সে ডিরেক্ট মুখস্থ লিখবে। যে মুখস্থ লিখবে সে কি পুরোটা ইমপ্লিমেন্ট করতে পারবে বলো তো? পসিবল? তুখোর মেধাবী হলেও না। হ্যাঁ, আমাকে যদি বলো যে সে অন্য লাইক লিঙ্গুইস্টিক্সও মুখস্থ করা পসিবল, কিন্তু ক্রিটিসিজম না। কিন্তু মানুষ মনে করে ক্রিটিসিজম মুখস্থ করা পসিবল। এটা তোমাদের অনেকেরই নেগেটিভ ইম্প্যাক্ট ইম্প্যাক্ট করবে, দেখবে অনেকেই কিন্তু মুখস্থ করবে তোমাদের, বুঝছো? ক্রিটিসিজম ভুলেও মুখস্থ করা যাবে না, বুঝছো কি বলছি? ক্রিটিসিজম করবা, আইডিয়া করবা, হাইলাইটার দিয়ে হাইলাইট করবা, কিন্তু মুখস্থ করবা না, ঠিক আছে। তো ক্রিটিসিজম ঠাটা মুখস্থ করা যাবে না, এটা হচ্ছে বুঝে পড়ার জিনিস। এটা হলো লাইক আমি যেই লাইনটা তোমাকে পড়াইছি, তুমি যদি একটু চেঞ্জ করে দাও, একটা প্রিপজিশনের চেঞ্জ করে ফেলো, তাহলে কিন্তু তোমার মিনিং চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। হুম। হ্যাঁ বল। সো হ্যাভ এ গুড নাইট, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ বল বুসরা।